নির্বাচনে যদি আপনি জামাত ইসলামকে ভোট দেন তাহলে বাংলাদেশ জামাত ইসলাম আপনার জন্য এক নাম্বার একটা সুবিধার কথা বলছে। সেটা হচ্ছে কি, তারা যদি সরকারে যাইতে পারে কিংবা একটা মেজরিটি পাওয়ার হোল্ড করতে পারে, জামাত ইসলাম আপনার জন্য এক নাম্বার যে সুবিধাটা দেবে সেটা হচ্ছে অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসাবে তারা আপনাকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবে। আমিরে জামাতের নির্বাচনী এলাকায় বিএনপি জামাতের বিরুদ্ধে চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। দর্শক, জামাতের নেতাকর্মীদের উপর মসজিদে আটকে রেখে নৃশংসভাবে হামলা করেছে বিএনপি আমিরে জামাতের নির্বাচনী এলাকায় মিরপুরে। জামাতের নারী নেত্রীদের উপর হামলা চেষ্টা হয়েছে, তাদের হেনস্থা করা হয়েছে। ঘটনার সূত্রপাত এটা নিয়ে জামাত নেতাদের মোবাইল চুরি করেছে বিএনপির চোরেরা। নামাজি ছেলেদেরকে মসজিদের ভিতর জিম্মি করে তারপরে পেটানো হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ রাজনীতিতে এত বেশি ঘটনা ঘটেছে, কোনটা রেখে কোনটা বলবো ঠাহর করতে পারছি না। ভালো খবর যেমন আছে, অস্থিরতার খবরও কম নয়। ভালো খবরের চেয়ে বরং অস্থিরতার খবরটাই বেশি। এর ভিতরে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর গ্রামে। অনেকেই বলে থাকেন এই জঙ্গল সলিমপুর হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র। এখানে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, একটি রাজনৈতিক দলের কার্যালয়ের ভিতরে একজন অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে আছে। এই খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে রেড দেয় এবং তাকে গ্রেপ্তার করতে যায় এবং তাকে গ্রেপ্তারও করে। গ্রেপ্তার করে নিয়ে যখন বেরিয়ে আসবে তখন সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ওই অফিসের ভিতরে থাকা নেতাকর্মীরা র্যাব সদস্যদের সরকারি অস্ত্র কেড়ে নিয়ে পায়ে গুলি করে মোতালেব হোসেনের, এবং মোতালেব হোসেন যখন পড়ে যাবার সাথে সাথে তাকে পিটিয়ে সেখানেই মেরে ফেলে। এই যে এত বড় একটা ঘটনাটি গতকালকে ঘটেছে, 19 তারিখ, 19শে জানুয়ারি সোমবার। বাংলাদেশের কোন মিডিয়ায় এই ঘটনার বিস্তারিত বিবরণ আসে নাই। কেউ, কোন রাজনৈতিক দল, শুধু তাদের রিপোর্ট হচ্ছে একটি রাজনৈতিক দলের অফিসে। সেই রাজনৈতিক দলটি কোন রাজনৈতিক দল কেউ এটা মুখে স্বীকার করে নাই, মুখ দিয়ে পর্যন্ত উচ্চারণ করে নাই। সেই রাজনৈতিক দলটি কি আপনারা বুঝতে পারছেন? সেই রাজনৈতিক দলের অফিস হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির একটি অফিস। এটি হচ্ছে প্রকৃত ঘটনা। বাংলাদেশের কোন মিডিয়া বিএনপির নামটি পর্যন্ত উচ্চারণ করার সাহস পায় নাই। কোন দিকে যাচ্ছে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে যাচ্ছে আপনারা কি একবার ভেবে দেখেছেন? এই ঘটনাকে আপনারা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? এটি কিন্তু মোটেই স্বাভাবিক নয়। এটি নিঃসন্দেহে এই নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র। আমরা বলেছিলাম না, দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, বিএনপি যখন দেখবে যে এই নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত, তখন বিএনপি নির্বাচন বানচাল করার যত রকমের ষড়যন্ত্র আছে সব করে যাবে। অলরেডি কিন্তু তারা শুরু করেছে, তারা অলরেডি উস্কানি দেওয়া শুরু করেছে। আব্দুল মুতালেবকে হত্যা করা তার প্রথম পদক্ষেপ। তার বাস্তব উদাহরণ হচ্ছে সাকসু নির্বাচন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তারা নির্বাচনের আগে তারা আর কোনো নির্বাচন চায় না, জাতীয় নির্বাচনের আগে। কারণ তারা তো বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নেই। হারতে হারতে তাদের এখন এমন অবস্থা যে যদিও তারা বারবার মুখে বলছে যে এই নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এখানে কোনো প্রভাব পড়বে না, কিন্তু তারা তো জানে, ভিতরের খবর তো তারা জানে। তারা সেখানে আইন করে, মামলা করে, রিট করে সাকসু নির্বাচন তারা বন্ধ করেছে। আজকে আমি যখন এই ভিডিও করছি 20শে জানুয়ারি 2026 মঙ্গলবার, এই পীরের বাগে, ঢাকার পীরের বাগে একটি মসজিদে জামাতের মহিলা কর্মীরা এবং জামাতের লোকজনরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন, ভোট চাইতে গিয়েছিলেন। বিএনপির নেতা কর্মীরা তাদেরকে সেখানে পিটিয়ে 16 জনকে আহত করেছে। মহিলাদেরকে তারা শ্লীলতাহানি করেছে, মহিলাদেরকে পিটিয়েছে। মহিলারা মারের চোটে সেখানে টিকতে না পেরে মসজিদের ভিতরে ঢুকে গেছে, মসজিদের ভিতরে গিয়ে তারা তাদেরকে পিটিয়েছে। এই হচ্ছে বিএনপি। এটা কেন এই কাজ করছে? নির্বাচন বানচাল করার জন্য। নির্বাচন এরা হতে দেবে না, কারণ তাদের কাছে এই রিপোর্ট আছে যে তারা এই নির্বাচনে ম্যানিপুলেট ছাড়া, ইঞ্জিনিয়ারিং ছাড়া জনগণের ভোটে তারা কোনো মতো অবস্থায় 10টা সিটও বিএনপি পাবে না। কারণ বিএনপির অবস্থা কি জনগণ দেখছে না? এই বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে কোন জায়গায় পার্থক্য আছে কেউ কি বলতে পারবেন? এখন কেউ বলতে পারবেন না। বিএনপি বলতে পারবে বিএনপি কে কেন জনগণ ভোট দেবে, এর একটি কারণ, বেশি না, 10টি 5টি দরকার নেই, একটি কারণ বিএনপি মানুষকে বোঝাক যে এই কারণে আমাদেরকে ভোট দাও। আওয়ামী লীগ যা করেছে, বিএনপি কি তার কোনো একটা কাজ কম করছে? কোনোটাই কম করছে না। উপরন্তু বিএনপি ক্ষমতায় আসা মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা। আমরা তো বিএনপি কে দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে তারা দেখি পথে আসে কিনা, তারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে কিনা, কিন্তু না, তারা বাংলাদেশের জনগণকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ নিয়ে তারা পড়ে আছে। তারা আওয়ামী লীগ হলেই তাদের আর কিছু লাগবে না, কারণ তাদের মাথার ভিতরে এটা ঢুকেছে আওয়ামী লীগের ভোট 30% আর তাদের 30%, এই 60%, ব্যাস 60% ভোট মানে তো ক্ষমতা। কিন্তু এর ভিতরে যে অনেক কিছু ঘটে গেছে, অনেক হিসাব নিকাশ যে পাল্টে গেছে, এই হিসাব নিকাশ বিএনপির নাই, কারণ এখানে তো তাদের কেউ রাজনীতি করার লোক নেই। তাদের নেতা ছিল দীর্ঘদিন 17 বছর বাইরে। এর ভিতরে আরেকটি ঘৃণ্য কাজ যেটি করেছে এই যে ডক্টর খালেদুজ্জামান, তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী ঢাকা 17 আসনে,
এই ডক্টর খালেদুজ্জামান, আমি আজকে ভেবেছিলাম সকাল থেকে একটা রিপোর্ট যখন দেখছি, গতকাল সন্ধ্যা থেকে সরি, যখন দেখছি তখনই আমি ভেবেছি যে খালেদুজ্জামানকে ধরবো, জামাতকে আমি আজ ধরবো, জামাতের একটু সমালোচনা করব। কেন ভুয়া সার্টিফিকেট দিয়ে জামাতের এই ডাক্তারকে ডাক্তারি করতে হলো? মানে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পুরা সয়লাভ হয়ে গেছে। তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী খালেদুজ্জামান, তিনি ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করছেন। আমার তো তখনই মনে হলো যে আমি ধরবো, কিন্তু গণেশ তো উল্টে গেল আজকে। আজকে এই খবর হয়তো দেখতে দেখতেই তার সহকর্মী 2 বছরের সিনিয়র ডক্টর ওয়াহিদ হোসেন, ঢাকা মেডিকেলে তিনি সহকারী অধ্যাপক এবং ইন্টারভেনশনাল পেইন বিশেষজ্ঞ, তিনি এই হাটে হাঁড়ি ভেঙেছেন। এবং সর্বশেষ আজ সন্ধ্যায় ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর যিনি ভাইস চেয়ারম্যান, তিনি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। বিএমডিসি অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এরা ডক্টর খালেদুজ্জামানকে একটা শোকজ করেছে যে আপনার ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনি ডাক্তারি করছেন। শোকজ এই কারণ দর্শানোর নোটিশ দেন, কেন আপনি এটি করছেন। তার কি ডিগ্রি ছিল খালেদুজ্জামানের যে ডিগ্রিটি ছিল, এই ডিগ্রিটি বাংলাদেশে আর কারো নাই। শব্দটা হচ্ছে এমব্রয়োলজি। আমি তো ডাক্তার না, আমি এইভাবে বোঝাতে পারবো না। এমব্রয়োলজি হচ্ছে সমস্ত বন্ধাত্ম নারী যাদের সন্তান হয় না, বাংলাদেশে এটি প্রকট। এই চিকিৎসা আগে যারা করতো, ডক্টর খালেদুজ্জামান 2016-17 সালে এই ডিগ্রিটি বাইরে গিয়ে তিনি এনেছেন এবং একেবারে সেখানে অবস্থান করে আনার পরে তিনি এভার কেয়ারে সেই সার্টিফিকেট দিয়ে তার কর্মজীবন শুরু। এবং ডক্টর ওয়াহিদ হোসেন তিনি বলছেন যে এই ডিগ্রি আনার পরে তিনি যে কি ভূমিকা রেখেছেন এটি বাংলাদেশের মানুষ তো কেউ জানে না। তিনি ঢাকা মেডিকেলে যে প্রথম টেস্ট টিউব বেবি, এইটার অবদান হচ্ছে খালেদুজ্জামানের সেই ডিগ্রি। এরপরে বাংলাদেশ মেডিকেলের যে প্রথম টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করে, এটারও অবদান ওই খালেদুজ্জামানের ওই ডিগ্রি। আর সেই ডিগ্রিকে বিএমডিসি তারা ভুয়া ডিগ্রি বলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আসলে বিএমডিসি জানেই না যে এই ডিগ্রি আছে, এই ডিগ্রি বলে কিছু আছে। তাহলে কোন জগতে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্র চিন্তা করতে পেরেছেন? মানে এটা অনেকটা এরকম যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে যে ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে যে তার পরিচয় দিতে হবে বা তার কাছ থেকে সার্টিফিকেট দিতে হবে যে আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি হব। অবস্থা ঠিক এরকম। বাংলাদেশের একমাত্র ব্যক্তি ডক্টর খালেদুজ্জামান, আর কারণ নাই এই ডিগ্রি। এবং তিনি সেটি 2016-17 সালে অর্জন করেছেন, তার আগেও কেউ ছিল না। এটা এত অ্যাডভান্স লেভেলের একটা ডিগ্রি যা আরো হয়তো 20 বছর পরে গিয়ে বাংলাদেশের অন্যান্যরা চিন্তা করতে পারবে। এটি করিয়েছে কে? এখন যে খবরগুলো বেরিয়ে আসছে, বিএনপি পন্থী যে সাংবাদিকগুলো আছে, যে ডাক্তারগুলো আছে, তারা যেহেতু এই খবর তারা জানে না, তাদের সম্পর্কে এই সার্টিফিকেট সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, তাদের ন্যূনতম কোনো জ্ঞান নাই। এই তারা বিএমডিসি কে বলছে যে তাড়াতাড়ি এই ডিগ্রি কিন্তু ভুয়া ডিগ্রি, তাকে একটা শোকজ দেন। বিএনপির পরামর্শে এই শোকজ তাকে করা হয়েছে। আর সর্বশেষ যে সুসংবাদটি আপনাদেরকে দিতে চেয়েছিলাম, এবার চলুন সেটি শুনি। আপনারা হয়তো শুনেছেন ইতিমধ্যেই, জামাত ইসলাম কর্তৃক আজকে একটি অনুষ্ঠান হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই প্রোগ্রামটির নাম ছিল পলিসি সামিট 2026। এই পলিসি সামিটে অংশগ্রহণ করেছিল বিশ্বের প্রধান 30টি দেশের প্রতিনিধি। এর ভিতরে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আমেরিকা, এরকম শক্তিশালী দেশগুলো সেখানে উপস্থিত ছিল। সেখানে জামাতের আমির মূল প্রবন্ধ পাঠ করেন এবং রাষ্ট্র সম্পর্কে, তাদের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে, বাংলাদেশের রাষ্ট্র কিভাবে চলবে, কোন পলিসি নিয়ে আগাবে, এই পলিসি তাদের সামনে উপস্থাপন করেছে। এবং খবর আমরা দেখেছি যে জামাত আমিরের এই যে পলিসি, এই পলিসি তারা শোনার পরে হতভম্ব হয়ে গেছে যে একজন মানুষ এরকম পলিসি দিতে পারে রাষ্ট্র সম্পর্কে। নারীদের সম্পর্কে এখানে কি পলিসি হবে, চিকিৎসা খাতে তাদের কি পলিসি হবে, অর্থনৈতিক খাতে তাদের কি পলিসি হবে, পররাষ্ট্র নীতিতে তাদের কি পলিসি হবে, সামরিক খাতে তাদের কি পলিসি হবে, বাংলাদেশের বেকার যুবকদের সম্পর্কে তাদের কি পলিসি হবে, বাংলাদেশের মানুষের গড় আয়ু সম্পর্কে তাদের কি পলিসি হবে, ক্ষুধা এবং দারিদ্র সম্পর্কে তাদের কি পলিসি হবে, সবকিছু সেখানে উল্লেখ করেছেন। এবং এটি শুনে তারা প্রচন্ড সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করা যায় যে জামাত ইসলাম তাদের, এবং মনে করা হচ্ছে জামাত ইসলামের এই পলিসি নিয়েই তারা তাদের দেশে গিয়ে হয়তো বাস্তবায়ন করবে। অনেকে এই ধরনের কথা পর্যন্ত বলেছে। সুতরাং সর্বশেষ আমরা এই কথাই বলতে পারি যে জামাত ইসলাম বিএনপিকে এমন একটা ফাঁদের দিকে ঠেলে দিয়েছে যে ফাঁদে পড়ে বিএনপি এখন হাঁসফাঁস করছে, নিঃশ্বাস নিতে পারছে না, তাদের গলার কাছে আটকে গেছে। কারণ তাদের তো কিছু নাই, জবাব দেবার মতো কিছু নাই, কাজ করার মতো কিছু নাই, আছে শুধু চাঁদাবাজি আর চাঁদাবাজি, এছাড়া আর কিছু নাই। এবং পেশি শক্তির মাধ্যমে ক্ষমতা দখল করে নিরঙ্কুশ চাঁদাবাজি কায়েম রাখা। সম্ভবত বাংলাদেশের মানুষ এটি আর হতে দেবে না, কারণ তারা শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিয়েছে এবং বিএনপি এবং শেখ হাসিনাকে তারা এখন এক ভাবতে শুরু করেছে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট হয়তো হবে, কিন্তু অন্য জায়গা দিয়ে কিন্তু ঘুরু করে
ক্ষমতা বাগায় নিয়ে চলে যেতে পারে। সুতরাং জামাতের নেতাকর্মীদেরকে অনুরোধ জানাবো, আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এই বাংলাদেশে 2026 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তো এই নির্বাচনে মূলত খেলা হবে দুইটা দলে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। তো বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তারা জনগণের জন্য কি সুবিধা দিবে, এরকম 5টা সুবিধা নিয়ে আমার ভিডিও অলরেডি বানানো আছে। যারা ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে ক্লিক করে দেখতে পারেন, অথবা আপনি ইউটিউবে সার্চ করতে পারেন টপ 5 বেনিফিটস অফ ভোটিং ফর বিএনপি। তো আজকের ভিডিওটা হবে জামাতকে নিয়ে, অর্থাৎ জামাত ইসলামও কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে বা তাদেরকে যদি আপনি ভোট দেন, তাহলে পরে তারা অনেকগুলি সুবিধার কথা বলেছে। আমি জাস্ট 5টা সুবিধার কথা এই ভিডিওতে বলবো। এই 5টি সুবিধা আপনি একজন ভোটার হিসাবে পাবেন। তো চলেন আর বেশি অন্য প্রসঙ্গে কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাই, যে জামাত ইসলামকে যদি আপনি ভোট দেন তাহলে জামাত ইসলাম আপনার জন্য কি কি সুবিধা দিবে। 2026 সালের আগামী নির্বাচনে যদি আপনি জামাত ইসলামকে ভোট দেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম আপনার জন্য 1 নাম্বার একটা সুবিধার কথা বলছে। সেটা হচ্ছে কি, তারা যদি সরকারে যাইতে পারে কিংবা একটা মেজরিটি পাওয়ার হোল্ড করতে পারে, জামাত ইসলাম আপনার জন্য 1 নাম্বার যে সুবিধাটা দেবে সেটা হচ্ছে অ্যাজ এ বাংলাদেশী নাগরিক হিসাবে তারা আপনাকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবে। আর এটি সবচেয়ে বড় পাওয়া একটি দেশের জন্য, এই দুর্নীতি। দেখেন, বাংলাদেশটা মানে সত্যিকার অর্থেই ইউরোপ আমেরিকার ওই দিকে মানে কাতারে যাওয়ার কথা, মানে সেম না যাইতে পারলেও স্পর্শে থাকার কথা ছিল। কিন্তু এটার মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। যদি আমি একটু উদাহরণ দিই, দেখেন, বাংলাদেশের প্রতি কিলোমিটার রোড তৈরি করতে খরচ হয় 82 কোটি টাকা। তো পক্ষান্তরে আমি যদি চীনের হিসাবটা ধরি, তারা তো আমাদের চাইতেও অনেক উন্নতশীল একটি দেশ, মানে তাদের খরচটা তো আমাদের থেকেও বেশি হওয়ার কথা। কিন্তু চীনের যে হিসাব সমীকরণ, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে চীনের প্রতি কিলোমিটার রোড তৈরি করতে ওদের খরচ হয় 10 থেকে 12 কোটি টাকা, আর আমাদের 82 কোটি টাকা। তাহলে চিন্তা করেন, 70 কোটি টাকা দুর্নীতি হচ্ছে। এটা জাস্ট আমি একটা সেক্টরের কথা বললাম। এইবার আপনি সারা বাংলাদেশ যদি মিলান, হাজার হাজার কোটি টাকা কিন্তু দুর্নীতি হয়ে যায়, যেটা আমার আপনার টাকা। তো জামাত ইসলাম বলতেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে একটি দুর্নীতিমুক্ত দেশ আপনাকে উপহার দেওয়া হবে। এরপর বাংলাদেশ জামাত ইসলাম 2 নাম্বার যে সুবিধাটা করতেছে, যে আপনি যদি জামাত ইসলামকে ভোট দেন তাহলে 2 নাম্বার সুবিধা হচ্ছে আপনাকে ন্যায় বিচার নিশ্চিত করে দেখাবে। এইটিও একটা চমকের উদ্যোগ। জামাত ইসলামের আমির তিনি স্পষ্ট করে বলতেছেন যে আমরা যদি গভর্নমেন্টে যাই কিংবা একটা পার্সিয়াল ক্ষমতাও যদি আমরা হোল্ড করি, তো সেই ক্ষেত্রে যে অপরাধের জন্য একজন সাধারণ মানুষের শাস্তি দেওয়া হয়, একই অপরাধ যদি আমাদের সরকারের কেউ করে, ওই আইনেই তাকে শাস্তি দেওয়া হবে, একেবারে নিশ্চিত করা হবে তার শাস্তিটা। ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয়, একই অপরাধে কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না, কোনো দায় মুক্তি পাবেন না, তাকেও আইনের আওতায় আনা হবে। আপনাকে যে শাস্তি বাংলাদেশের আইনে দেওয়া হবে, একজন উচ্চ পর্যায়ের এমপি, মন্ত্রী কিংবা সরকারের কোনো লোক যদি সেই অপরাধ করে, তাকেও সমানভাবে শাস্তি দেওয়া হবে। এই ন্যায় বিচার নিশ্চিতটা করা হবে, যেটা জামাত ইসলাম আশ্বস্ত করতেছে তার ভোটারদেরকে, যে যদি আপনি জামাত ইসলামকে ভোট দেন তাহলে পরে এই সুবিধাটি জামাত ইসলাম আপনাকে দেবে। এরপর জামাত ইসলামের 3 নাম্বার কমিটমেন্ট, আপনি যদি জামাত ইসলামকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে সাহায্য করেন, তাহলে পরে 3 নাম্বার যে কমিটমেন্ট সেটা হলো আপনাকে একটি চাঁদাবাজ মুক্ত দেশ জামাত ইসলাম উপহার দেবে। অর্থাৎ এই দেশে আপনি মানে খুব মুক্তভাবে যে কোনো ব্যবসা করতে পারবেন। সেটা হতে পারে কর্পোরেট বিজনেস, হতে পারে ছোট্ট একটি বিজনেস কিংবা ফুটপাতের একটি বিজনেস আপনি করতে পারবেন। আপনার কাছ থেকে 1 টাকা পর্যন্ত কেউ চাঁদা চাইতে আসবে না। এইটা জামাত ইসলাম আপনাকে এনশিওর করতেছে, যে আপনি যদি তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে সহযোগিতা করেন, এই 3 নাম্বার সুবিধাটি আপনাকে দিবে, যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারবেন, কোনো ব্যক্তি এসে হুমকি ধামকি কিংবা চাঁদা আপনার কাছ থেকে চাইবে না। এরপর বাংলাদেশ জামাত ইসলামী তার ভোটারদেরকে 4 নাম্বার যে সুবিধাটা দিচ্ছে, সেটা হচ্ছে তারা কমিটমেন্ট করেছে যে যুবকদের ব্যাপারে, যদিও বিএনপিও যুবকদের ব্যাপারে বলেছে যে তারা বেকার ভাতা চালু করবে, তবে এইটাকেই মনে হয় আপনার ইন্ডিকেট করে জামাত ইসলাম ঘোষণা করেছে যে তারা কোনো বেকার ভাতা দিবে না। মানে তারা বলতেছে যে আমরা বেকার ভাতার পরিবর্তে আপনার হাতে কাজ দেব, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা তারা করে দিবে। ইদানিং পর্যন্ত আমরা দেখেছি যে মামা খালুর পাওয়ার না থাকলে পারে কিংবা টাকার পাওয়ার না থাকলে পারে কোনো চাকরি কিন্তু হইতো না। কিন্তু জামাত ইসলাম এটা এনশিওর করতেছে যে আপনার মেধা ভালো হয়, আপনি মেধাবী হন কিংবা কোনো কাজের জন্য যদি আপনি যোগ্য হন, তাহলে সেই কাজটির জন্য জামাত ইসলাম আপনাকে সিলেক্ট করবে। এক্ষেত্রে আপনার কোনো ঘুষ দেওয়া লাগবে না, তারা আপনার মেধার ভিত্তিতে চাকরি দেবে।
আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই। এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই, যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে। এইটা আগামী নির্বাচন উপলক্ষে জামাত ইসলামের 4 নম্বর কমিটমেন্ট। এরপর আগামী নির্বাচন উপলক্ষে জামাত ইসলামের যে 5 নম্বর কমিটমেন্ট, অর্থাৎ আপনি যদি জামাত ইসলামকে ভোট দেন, যে সুবিধা জামাত ইসলাম আপনাকে দিবে, এটি মূলত ঘোষণা করেছে নারীদের জন্য। আর জামাত ইসলাম বলতেছে যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে পারে নারীদের যে কর্মঘণ্টা এটাকে তারা 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় নামিয়ে আনবে। অর্থাৎ কোনো নারীর যদি ডিউটি থাকে রাত 8টা পর্যন্ত, জামাত ইসলাম বলতেছে ওই নারীকে আমরা 5টার মধ্যে ডিউটি ক্লোজ করার ব্যবস্থা করব। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, 8 ঘন্টা থেকে যদি 5 ঘন্টায় ডিউটি নিয়ে আসা হয় তাহলে তো অনেক কোম্পানির মালিক নারীদেরকে চাকরিতে নিবে না, কারণ এক্সট্রা 3 ঘন্টার ডিউটির যে টাকা এটা তো ফ্রিতে কোনো মালিক দিবে না। এইটা অবশ্যই অনেক মিডিয়াতে প্রকাশ হয়েছিল, কিন্তু জামাত ইসলামের আমির যে পরের যে অংশটা তিনি বক্তব্যে দিয়েছেন এটা অবশ্যই বলা হয়নি। তিনি বলতেছেন যে জামাত ইসলাম যদি গভর্নমেন্টে যায় তাহলে পারে এই যে 3 ঘন্টার টাকা এইটা সরকার থেকে মালিকদেরকে দেওয়া হবে, যাতে করে মালিকরা তাদের যে ক্ষতিটা এটা পুষিয়ে নিতে পারে। তো প্রিয় দর্শক, আগামী নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যারা জামাত ইসলামকে ভোট দিবে তাদের জন্য জামাত ইসলাম এই 5টি সুবিধা ঘোষণা করেছে। এই 5টি সুবিধা সম্পর্কে যদি আপনার আমিরে জামাতের নির্বাচনী এলাকায় বিএনপি জামাতের বিরুদ্ধে চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। দর্শক, জামাতের নেতাকর্মীদের উপর মসজিদে আটকে রেখে নৃশংসভাবে হামলা করেছে বিএনপি আমিরে জামাতের নির্বাচনী এলাকায় মিরপুরে। জামাতের নারী নেত্রীদের উপর হামলা চেষ্টা হয়েছে, তাদের হেনস্থা করা হয়েছে। ঘটনার সূত্রপাত এটা নিয়ে জামাত নেতাদের মোবাইল চুরি করেছে বিএনপির চোরেরা। নামাজি ছেলেদেরকে মসজিদের ভিতর জিম্মি করে তারপরে পেটানো হয়েছে। অপরাধ কি? মহিলা জামাতের লোকজন নাকি কোন বিএনপি নেতার কোন চোরের বাড়িতে নাকি ভোট চাইতে গেছে। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তো আমরা কোনো পার্থক্য দেখছি না, এর প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, বিএনপি অলরেডি পিছু হটতে শুরু করেছে। জামাত শিবির কঠিন প্রতিবাদ করেছে, ছাড় দেয়নি এবং বিএনপি পিছু হটতে শুরু করেছে। তারা পিছু হটতে বাধ্য হবে। তারা মোবাইল চুরি করে নেতাকর্মীদের গায়ে হাত দিয়ে রক্ষা পাবে না, কড়ায় গন্ডায় জবাব দিতে হবে। তবে মিরপুরের ঘটনায় জামাত শিবিরের যে রেসপন্স এটা যথেষ্ট সন্তোষজনক, এবং জামাত শিবিরের ইনস্ট্যান্ট রেসপন্স দেখেই বিএনপি ক্ষমা চাইতে শুরু করেছে। কিন্তু ক্ষমা চাওয়ায় কাজ হবে না। জামাতের নারী নেতাকর্মীদের দিকে যারা আঙ্গুল তুলে তাকাবে ওদের আঙ্গুল ভেঙে দিতে হবে। এই প্রতীকী অর্থে বললাম, এর চূড়ান্ত বিহিত করতে হবে। কোন নারী নির্যাতন বাংলাদেশে সহ্য করা হবে না। পুরো বাংলাদেশে জামাতের প্রত্যেক জনশক্তিকে প্রতিজ্ঞা করতে হবে এদেশের নারীদের সম্মান রক্ষার্থে যারা নারীদের দিকে আঙ্গুল তুলবে তারা প্রয়োজনে সে আঙ্গুল ভেঙে ফেলবে। এবং বাঁশের লাঠিতে তেল দিয়ে রাখেন, আমি বললাম একদিন রিয়ালাইজ করবেন এই বিএনপি সন্ত্রাসীরা যেহেতু ওরা গণবিচ্ছিন্ন, ওদের জনসমর্থন নাই, ওদের কাছে আছে 2-4টা অবৈধ ভোতা অস্ত্র এবং কিছু পেশি শক্তি দেখানোর চেষ্টা করে, আসলে ওদের পেশি শক্তিও নাই। ওদের সাথে আছে শুধু বুইরা খাটাস, মোটা প্যাট, লাঠি একটা দিলে ওরা শুয়ে পড়বে। জামাতের সাথে শিবিরের সাথে আছে জেনজি, 18 বছর থেকে 30 বছরের টকবগে যুবক। অতএব ওরা পারবে না। কিন্তু এই গণবিচ্ছিন্ন দল, জনবিচ্ছিন্ন বিএনপি, তাদের শেষ ভরসা সন্ত্রাস। অতএব সন্ত্রাসকে শায়েস্তা করার জন্য বাঁশের লাঠিতে তেল দেন, কাজে লাগবে। একটু প্রস্তুতি নিন, ওরা চোরের মতো পালাবে, কারণ ওরা চোর। মসজিদের ভিতর জিম্মি করে এরপরে হামলা করা হয়েছে জামাত শিবির নেতাকর্মীদের উপর। হামলায় যারা আহত হয়েছে তাদের প্রত্যেকের ছবি আমরা পেয়েছি। এক একজনকে ভয়ানকভাবে পেটানো হয়েছে। এটা ছোটখাটো কোনো ধাক্কাধাক্কি নয়। 16 জন আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। জামাতের সিনিয়র নেতারা যখন এ বিষয়ে টের পেয়ে এলাকায় গেলেন তখন তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে এবং তাদের মোবাইল চুরি করেছে চোরেরা। বিএনপি জাতীয়তাবাদী চোর পার্টি, 10% চোর, খাম্বা চোর না, সরি, খাম্বা রাখে বাকিগুলো চুরি করে। এটা হচ্ছে বিএনপি। চোরের গোষ্ঠী চোর, নেতা চোর, কর্মী চোর, মোবাইল চোর, সাইকেল চোর, মোটরসাইকেল চোর। একটু মিনিমাম কার্টেজি তো থাকে গণতন্ত্রে বিশ্বাস করলে। যেটা আমির জামাত একটা দলের প্রধানের এলাকা, তারেক রহমানের এলাকায় বগুড়ায় তারেক রহমান হেরে যেতে পারে, ঢাকা 17 হেরে যেতে পারে, বলা যায় না। যদিও ইউনুসের একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে দলের প্রধানদের পার্লামেন্টে নিবেন, হোয়াট এভার, এটা আলাদা আলোচনা, এটার মধ্যে এটা ঢুকাতে চাই না। এখানে তারেক রহমানের আসনে জামাতকে নির্বাচনের প্রচারণায় জামাতে দেবে না, খালেদা জিয়ার আসনে, এইসব কথাবার্তাও কিন্তু বলছে।
কিন্তু জামাত চাইলে শক্ত জবাব দিতে পারতো, কিন্তু জামাত কোনো জবাব দেয়নি। জামাতের পায়ে পড়ে ঝামেলা করতে চায় বিএনপি, জামাত সহ্য করছে। কিন্তু না, সব জায়গায় সহ্য করা যাবে না। বিএনপিকে যদি আপনারা উচিত শিক্ষা না দেন, ঢাকা 15-র হিসাব ঠিক আছে, জামাত শিবিরের লোকজন জড়ো হয়েছে, বিক্ষোভ মিছিল করেছে, যার ফলে সর্বশেষ খবর তারা ক্ষমা চাওয়া শুরু করেছে। ক্ষমা চাইলে হবে না, ফৌজদারি অপরাধের ক্ষমা নেই, বিচার হতে হবে। তবে সব জায়গায় আইনি প্রতিকার টাইমলি পাওয়া যায় না। এই জন্যই বলছি বাঁশের লাঠি রেডি করেন, কাজে লাগবে। রাজনীতি এত সহজ নয়, বাংলাদেশ ইউরোপ আমেরিকা হয়ে যায়নি, রাতারাতি অবস্থার পরিবর্তন হবে না, অতএব বাঁশের লাঠি লাগবে। রাজধানী মিরপুর 60 ফিট এলাকায় জামাত ইসলামী নেতাকর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত 16 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঈদের বাগ আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে। দেখেন, খবর স্পষ্ট যে জামাতের উপর হামলা করেছে বিএনপি, কিন্তু বিএনপি দালাল মিডিয়াগুলো এটা রিপোর্ট করছে যে বিএনপি জামাত সংঘর্ষ, অথচ জামাত সংঘর্ষে জড়ায়নি। জামাত কারোর উপর হামলা করেনি, বিএনপি কাউকে আহত করেনি। জামাতের লোকজন জাস্ট বিক্ষোভ মিছিল করেছে। জামাতের বিক্ষোভ মিছিল এবং জামাত নেতাকর্মীরা দলে দলে ঘটনাস্থলে এসেছে, এটা দেখেই ওরা ভয় পালিয়েছে এবং দুঃখ প্রকাশ করা শুরু করেছে। কারা হামলা করেছে সিসিটিভি ফুটেজ আছে, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ওদের কোন এলাকায় বাড়ি সবকিছু বের করে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর মহিলা জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দেখেন এই যে ঘটনা, মহিলা জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমার কথা ক্লিয়ার, যদি রাজনীতি করতে চান, মহিলা জামাত নেতাকর্মীদের উপর যারা হামলা করবে ওদের হাত ভেঙে দেন। সারা বাংলাদেশে 10টা বিএনপি হাত ভেঙে দেন, হাতের উপর পাড়া দিয়ে কবজি থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলেন, হাতের হাড্ডি ভেঙে ফেলেন। 10টা থেকে 20টা বিএনপি নেতাকর্মীদের এরকম উচিত শিক্ষা দেন, তারপরে গাছের সাথে বেঁধে অথবা বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে পিটান, সারা বাংলাদেশে সন্ত্রাসী বাহিনী সোজা হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোথাও অ্যাকশন না নেন, তাহলে কিন্তু আপনি সুফল পাবেন না। অ্যাকশন নিতে হবে, এটা জায়েজ, এটা আইনগত ভাবেও জায়েজ, পলিটিক্যালিও জায়েজ, শরীয়তেও জায়েজ। বাংলাদেশের পলিটিক্যাল কালচার এটা এলাও করে। আত্মরক্ষার জন্য এটা করা যায়। জামাতের মহিলা নেতাকর্মীরা রাজনীতি করবে, রাজনীতি করে স্পেস ক্রিয়েটের জন্য, তাদের উপর যারা কোনো পুরুষ সন্ত্রাসীরা মহিলাদের উপর হামলা করবে, আর তাকে আপনি পিটাবেন না, আপনি কাপুরুষ। এটা পলিটিক্যালি জামাতকে করতে হবে, পুরো জাতি আপনাকে বাহবা দিবে। কিন্তু আপনি যদি কিছু না করতে পারেন, আপনাকে ভোট দিবে না। জামাত যদি বিএনপি সন্ত্রাসীদেরকে বাঁশের লাঠি দিয়ে সোজা করতে না পারে, আপনাকে ভোট দেওয়া উচিত না। কেন উচিত না? আপনাকে ভোট দিবে, আপনি তো আমাকে রক্ষা করতে পারবেন না, আপনি তো আমাকে প্রোটেকশন দিতে পারবেন না, আপনাকে ভোট দিবে কেন? এরপরে যেটা বলা হয়েছে, এই সময় মসজিদের ভেতরে কয়েকজনকে আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের মিরপুর। পুলিশ তো বিএনপির দালাল, তারা বলছে না তেমন কিছু না, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল, একটু ধাক্কাধাক্কি হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এখানে খবর হচ্ছে জামাত নেতাকর্মীরা যেটা জানান, ঘটনাস্থলে পুলিশ আসার পর বিএনপি নেতাকর্মী পুলিশের সামনেই মারমুখী আচরণ করে দেয়। ওরা তো র্যাবকে মেরে ফেলে, যারা র্যাবকে মারে, হত্যা করে, ওরা কোন পর্যায়ে সন্ত্রাসী আপনি? নিজেরা নিজেদের 250 নেতাকর্মীকে হত্যা করেছে প্রায়। পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে। মানে পুলিশ দালাল, এই জন্য পুলিশকে বিএনপি করে না, কিন্তু সেনাবাহিনীকে এখনো মানুষ করে। এরপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। মহিলা নেতাকর্মীদের গায়ে হাত দিয়ে দুঃখ প্রকাশ করবেন না। জামাত রাজনীতি করতে চাইলে সারা বাংলাদেশে বাঁশের লাঠি রেডি করেন, নইলে রাজনীতি করার দরকার নেই।